হ্যালো এভরিওয়ান, আজকে ক্লাস 10-এর 6th চ্যাপ্টার। দেখো এখানে চ্যাপ্টারের নাম লেখা আছে উপগ্রহ চিত্র ও ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের সাধারণ ধারণা। এটাই তোমাদের বইয়ের সব থেকে শেষ চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা আমি আজকে শুরু করছি। এটা পার্ট 1 ভিডিও, ঠিক আছে? এটা আগে দেওয়া হয়নি, এটা এখন দেওয়া হচ্ছে। তাহলে আমরা এইটা একটু অনেকেই পড়তে বুঝবে যে এটা খুব কঠিন একটা চ্যাপ্টার, মনে হবে এখানে খুব ইনফরমেটিভ একটা চ্যাপ্টার রয়েছে। এটাকে অনেকে না বুঝেও মুখস্থ করে, অনেকে যারা ভালো করে বুঝতে পারে তাদের জন্য খুবই ভালো, কিন্তু যারা বুঝতে পারে না তাদের জন্য আমি খুব সহজ সরলভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। কেমন? তাহলে আজকে শুরু করছি লাস্ট চ্যাপ্টার, উপগ্রহ চিত্র। তাহলে আমরা যদি দেখি ভূগোলের সঙ্গে মানচিত্রের একটা খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। মানচিত্র ছাড়া ভূগোলের কোনো গতিই নেই বলা যেতে পারে, ভূগোলের কোনো মানেই নেই। ভূগোল মানে হচ্ছে পৃথিবীর বিভিন্ন অংশকে আমরা পড়ছি, সেইগুলো যখন ছবি আমরা তার সাথে পড়ছি সেটাই তো আসল। তো মানচিত্র খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু পূর্বে দেখা যেত হাতে আঁকা মানচিত্র দিয়ে অনেকে পড়াশোনা করতো, কিন্তু এখন বর্তমানে প্রযুক্তিগত উন্নতির জন্য বলা যেতে পারে, শিক্ষাগত উন্নতির জন্য বলা যেতে পারে, এখন অনেক ভালো উন্নত মানের মানচিত্র হচ্ছে, যেগুলো ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বা স্যাটেলাইট ইমেজ, দূরসংবেদন মানচিত্র, এগুলো হচ্ছে এখন, ঠিক আছে, রিমোট সেন্সিং এর সহায়তায়। তাহলে আমরা প্রথমে জানবো এই বিভিন্ন ধরনের মানচিত্র কি কি রয়েছে আমাদের গুরুত্বপূর্ণ এবং কিভাবে ওদের ছবিটা নেওয়া হচ্ছে, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা পড়বো দূরসংবেদন, যেটাকে বলা হয় রিমোট সেন্সিং। আচ্ছা, দূরসংবেদন, দূর থেকে একটা জিনিস নিচ্ছে, অনেক দূর থেকে কোনো একটা উপাদান বা বস্তু, সেটার আমি তথ্য সংগ্রহ করছি। তথ্য মানে কি? ধরো ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, আমি ক্যামেরার সাহায্যে তোমার সামনে থেকে তোমার ফটো নিলাম। তাহলে কি হচ্ছে? সমস্ত তথ্য এই ইয়েটার মধ্যে, ফোনটার মধ্যে যাচ্ছে। কি তথ্য যাচ্ছে? তোমার ছবি, তুমি কেমন দেখতে, তোমার রং, তোমার আকৃতি, তুমি কি পরে আছো, কি রঙের জামা পড়েছো, এই সমস্ত তোমার রিলেটেড সমস্ত তথ্য এখানে যাচ্ছে। হ্যাঁ, তবে তোমার ভেতরের তথ্য, তুমি কেমন, ভালো না খারাপ, পড়াশোনায় ভালো না খারাপ, সেই তথ্যগুলো যাবে না। ফিজিক্যাল প্রপার্টিটা এখানে ধরা পড়ছে। ঠিক সেই রকম এটা তোমার সামনে হচ্ছে, কিন্তু এমন বহু জায়গা আছে যেগুলো আমরা নিজেরা যেতে পারি না, দুর্গম স্থান, যেখানে যাওয়া সম্ভব নয়, সেই স্থানের ফটো আমরা পাচ্ছি। সেটা কিন্তু ক্যামেরার সাহায্যে হয় না, সেটা হয় বিভিন্ন উন্নত মানের, যেটাকে কৃত্রিম উপগ্রহ বলা হয়, স্যাটেলাইট, ঠিক আছে, আর্টিফিশিয়াল স্যাটেলাইট। তাহলে দূরসংবেদন আমরা কি বলছি? দূরসংবেদন মানে হচ্ছে কোনো আমি স্পর্শ না করে কোনো বস্তু বা উপাদানকে অনেক দূর থেকে আমি সেই তো বিষয়, যে কোনো একটা উপাদান বা কোনো একটা জিনিস, সে বস্তু বা উপাদানের তথ্যগুলো সংগ্রহ করছি। তথ্য মানে কি বললাম? ওই কেমন দেখতে, এইসব জিনিসগুলো করছি, তথ্যটা নিচ্ছি, সেইটাকে বলছে দূরসংবেদন। প্রথমে তাহলে আমরা সংজ্ঞাটা পড়লাম, ঠিক আছে? এইবারে দূরসংবেদন দুটি প্রকার হচ্ছে। একটাকে বলা হয় বিমান চিত্র, একটাকে বলা হয় উপগ্রহ চিত্র। এটাকে বলা হয় এয়ার ফটো, আই থিঙ্ক, ঠিক কোন, এটাকে তো স্যাটেলাইট ইমেজিং বলে। ঠিক আছে, আচ্ছা, তাহলে দূরসংবেদন দুটি ভাগ। একটা হচ্ছে বিমান চিত্র। খুব সিম্পল ভাষায় যদি বলি, বিমানে থাকা যে ক্যামেরা, সেই ক্যামেরার সাহায্যে যখন কোনো দূরের বস্তুকে বা দূরের বস্তুর ছবি বা তথ্য সংগ্রহ, ছবির থেকে তোমরা লিখবে তথ্য সংগ্রহ, কথাটা লিখবে, ঠিক আছে, তথ্য সংগ্রহ করছে, সেটাকে বলছে বিমান চিত্র, ঠিক আছে। আর যদি আমি বলি সম্পূর্ণ বিমান থেকে নিচ্ছে, মানে ধর এখানে বিমান, কোনো একটা বিমান আছে, আমি একটা সিম্পল ইয়েটা আঁকছি এরকম করে। ধরো এখানে কোনো ক্যামেরা আছে, সেই ক্যামেরার সাহায্যে বিভিন্ন বস্তুর ছবি এখানে নেওয়া হচ্ছে, এইসব বস্তুর ছবিগুলো এখানে নিচ্ছে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে ছবিটা নিল এখান থেকে,
এই জায়গায় ছবিটা পেলাম সেটা হচ্ছে বিমান, বিমানে যেটা থাকছে। স্যাটেলাইট হচ্ছে আমাদের পৃথিবীর চারিদিকে অনেক এরকম স্যাটেলাইট রয়েছে, এরকম প্রচুর স্যাটেলাইট রয়েছে চারিপাশে, যেগুলো ক্রমাগত ঘুরে চলেছে এরকমভাবে, গোলভাবে, এরকমভাবে নানা দিক থেকে নানাভাবে ঘুরছে। প্রচুর স্যাটেলাইট ইমেজ এখানে রয়েছে, আবার এখানেও দুটো থাকতে পারে একটা ইয়ের মধ্যে, তো এরকম করে প্রচুর রয়েছে। তো এইগুলোকে বলছে, এই স্যাটেলাইট ইমেজের সংজ্ঞাটা খুব ভালো করে পড়বে, সংজ্ঞাটা গুরুত্বপূর্ণ, যে মহাকাশে স্থাপিত, এগুলো মহাকাশে স্থাপন করা আছে, ওদের ওদের পাথটা ঠিক করে দিয়েছে যে তুমি এইভাবেই ঘুরবে। যেমন রিমোটের গাড়িগুলো আমরা ইয়ে করছি, রিমোটের সাহায্যে ওদের পাথটাকে ঠিক করে দিচ্ছি, ঠিক সেভাবে মহাকাশের মধ্যে একটা স্যাটেলাইট ইমেজ এরকম করে ইয়ে করা হয়, ওর পাথটা এরকম করে দেখিয়ে দিয়ে যায় পৃথিবীর এত কিলোমিটার উচ্চতায় তুমি এরকমভাবে ঘুরতে থাকবে, ওটা ফিক্সড থাকে, ঠিক আছে, ওটা ফিক্সড। তো ওইগুলোকে কি করছে, স্থাপন করছে বিভিন্ন এরকম বহু কৃত্রিম উপগ্রহ, 24টা প্রধানত আছে। তো এই কৃত্রিম উপগ্রহগুলোকে এখানে স্থাপন করছে, এবং ওরা কি করছে, প্রতিনিয়ত ওই দূর থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে যাচ্ছে, পৃথিবীর বিভিন্ন ছোট ছোট দুর্গম স্থানের বিভিন্ন তথ্য সংগ্রহ করে চলেছে। কিভাবে সংগ্রহ করছে, কিভাবে এরা তথ্যটা সংগ্রহ করছে স্যাটেলাইট থেকে, স্যাটেলাইটের মধ্যে কিছু সেন্সর লাগানো থাকে, সেই সেন্সরগুলো বিভিন্ন প্রতিফলক, মানে ধরো কোনো একটা ইমেজ রয়েছে, সূর্যরশ্মি তার উপর পড়লো, সূর্যরশ্মি পড়ে সেটা আমরা দেখতে পাচ্ছি, সেই প্রতিফলনটা ছবির যে আমরা আলোটা পড়ছে বলেই না আমি দেখতে পাচ্ছি, তো সেই প্রতিফলনটা অনেক সময় নেওয়া হয়, সেটা আবার নর্মালি সেন্সারের সাহায্যে ছবি নেওয়া হলো। আবার অনেক সময় কি হয়, এ নিজে থেকে একটা আলো তৈরি করে, স্যাটেলাইট থেকে একটা আলো দেওয়া হয়, সেখান থেকেও নেওয়া হয়, এরকম করে দুরকম সেন্সারের আমি পরে আলোচনা করবো, ঠিক আছে। এখন এটা নিয়ে করছি না, আমি শুধু এইটুকু বলছি যে কোনো ছবির প্রতিফলনটা নেওয়া হয় সেন্সরের সাহায্যে, ঠিক আছে, কোনো ছবির প্রতিফলন নেওয়া হবে সেন্সরের সাহায্যে। এবং যখন ধরো কোনো একটা আমি ছবি নিলাম, এরকম একটা কোনো গাছের ছবি নিচ্ছি, ঠিক আছে, এই গাছটার ছবিটা নেওয়া হলো এখান থেকে। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, যখন এই ছবিটা নিচ্ছে তখন কতগুলো ডিজিটাল বা পরিসংখ্যান রূপে এই সেন্সরের মধ্যে জমা হলো। এরকম নয় যে এই ইমেজটা ওখানে চলে, যেমন আমরা ক্যামেরাতে ছবি তুলছি, ক্যামেরার একটা চলে এলো, ছবিটা চলে এলো, এবং পরে যখন আমরা ইনফরমেশনে যাই, সেখানে লেখা থাকে কত পিক্সেল, কত রেজলিউশনে কত নিলাম, কতটা হলো, কত ইউপি নিল, সেগুলো আমরা পরে জানতে পারছি, তাই তো। কিন্তু এখানে কি হচ্ছে, এইটা হচ্ছে এর পরিসংখ্যানগুলো এখানে রয়ে যায়। পরিসংখ্যান মানে হচ্ছে, আমি একটু ডিটেলসে এটা বলছি না তো মাথায় তোমাদের কিছু ঢুকবে না। তো এই যখন ইমেজটা নিল, ওরা অনেকগুলো এরকম ব্যান্ড থাকে, পিক্সেল বলে, পিক্সেল, ঠিক আছে, এরকম অনেক ব্যান্ড থাকে, হ্যাঁ, প্রচুর ব্যান্ড আছে, 264 এরকম কিছু, এখন বলতে পারছি না সিওরিটি। তো এগুলো এরকম ব্যান্ড থাকে, এখানে প্রত্যেকের নাম্বার থাকে, ঠিক আছে। তো এখান থেকে বলে, যেমন আমি যখন কোনো ছবি যদি তোমরা ছবি দেখো, যখন তোমরা মোবাইলে ছবি দেখছো, তোমরা জুম করবে ছবিটাকে, দেখবে আস্তে আস্তে ছবিটা একটা পিক্সেলে এরকম চৌকো চৌকো পিক্সেলে ভেঙে গেল, তাই না। সে প্রত্যেকটা পিক্সেলের আলাদা আলাদা তথ্য হয়, কোনোটার রং হালকা রেড হবে, কোনোটা ডিপ রেড হবে, এরকম করে। আবার যখন আমরা এরকম করে ছোট করে দেবো, তখন ইমেজটা আমরা ক্লিয়ার দেখতে পাবো, তাই তো। তাহলে অনেকগুলো ছোট ছোট পিক্সেল নিয়ে একটা চিত্র তৈরি করছে, কারেক্ট। তাহলে এই পিক্সেলের তথ্যগুলো এইখানে এসে জমা হচ্ছে। আবার এই যে নাম্বারগুলো এলো, যে এই নাম্বারগুলো, এই তথ্যগুলো হয়ে গেল, এবার কম্পিউটারে বসে যখন ওই পিক্সেলগুলো ফেলা হবে, তখন ওই পিক্সেলের ইমেজটা এই কম্পিউটারে পাওয়া যাবে। ওই নাম্বারগুলো এখানে ফেলছি, তাহলে খুব ইজি নয়, এখান থেকে তুমি স্যাটেলাইট থেকে তথ্যটা নিয়ে তুমি বুঝতে পারবে না, তার প্রসেসিং আছে। তার প্রসেসিংটা কীভাবে হচ্ছে, সেটা ডিজিটাল আকারে ছবিটাকে কম্পিউটারের মাধ্যমে ফেলতে হবে, তারপর তার বিশ্লেষণ করতে হবে যেটা কি, তারপরে আমরা বুঝতে পারবো। তাহলে এটা নট আ ইজি প্রসেস, ওকে। এটা হচ্ছে স্যাটেলাইট ইমেজ। তো এখানে সংজ্ঞাটা আমি একটু বই থেকে রিডিং করছি, দেখো, মহাকাশে স্থাপিত কৃত্রিম উপগ্রহের সেন্সরের সাহায্যে পৃথিবী পৃষ্ঠের উপাদানের প্রতিফলন কে ডিজিটাল পরিসংখ্যান রূপে সংখ্যামান সংগ্রহ ও বিশ্লেষণ করে প্রস্তুত চিত্রকে উপগ্রহ চিত্র বলছে। যে ডিজিটাল পরিসংখ্যান যেটা, সেটা আমি একটু আগে বললাম, অনেকগুলো ব্যান্ড থাকে, ব্যান্ডের অনেকগুলো পিক্সেলের থাকে, সেইগুলো হচ্ছে পরিসংখ্যান, ডিজিটাল পরিসংখ্যান। এগুলো থেকে একটা ছবি পাচ্ছি, আশা করি বোঝাতে পেরেছি। এটা অনেক কঠিন কঠিন শব্দ, কিন্তু মাথায় ঢুকতে পারে না, তো এটাই হচ্ছে। এরপরে যদি আমরা এটাকে পার্থক্য তৈরি করি যে বিমান চিত্র উপগ্রহ চিত্রের পার্থক্য কি, তাহলে আমি 1 নম্বরে বলবো যে বিমানে
অবস্থিত ক্যামেরার সাহায্যে আমরা এটা পাচ্ছি, সিম্পল। আর এটা এখানে উপগ্রহের মধ্যে অবস্থিত সেন্সরের সাহায্যে পাচ্ছি। হলো বিমান থেকে একটা পাচ্ছি, একটা হচ্ছে সেন্সর থেকে পাচ্ছি, ঠিক আছে। এটা মানে ক্ষেত্রমানটা ছোট হয়, মানে এই ছবিটা খুব বিশাল একটা জায়গার ছবি নিতে পারে না, কিন্তু এটা বিশাল আকারে ছবিটা নিতে পারে, বেশ বড় ধরনের হয়, ঠিক আছে। এটা বেশ বড় এরিয়ার উপগ্রহ চিত্র নিতে পারে, অনেকটা বড় এরিয়া ইজিলি নিতে পারে। ওকে, সাধারণত এখানে সাদা কালো নেয়, সাদা কালো চিত্র নিতে পারে, ধূসরে কালারের হতে পারে বা রঙিনও হতে পারে। আর এখানে এখানে বলা হয় ফলস কালার কম্পোজিশন, ঠিক আছে। মানে এটাও সেম, শুধু সাদা কালো লেখো, ধূসর লেখো, আবার একটা হয় প্রকৃত রঙের ছবিও পাওয়া যায়। এটা কি পরে বলবো, এটা ডিটেলস আছে। ছদ্ম রঙের ছবিও পাওয়া, জাস্ট এটা পড়ো, আমি এটা বলে দেবো কি প্রকৃত রং আর কি ছদ্ম রং, এটা আছে তোমাদের বই, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে স্কেলটা, এখানে ফিক্সড স্কেল, উপগ্রহ চিত্র 1:50,000, আর এখানে স্কেলটা বিভিন্ন হয়, বিভিন্ন হয়। তোমাদের দেখবে 1:2 মনে হয় 22 লাখও থাকতে পারে, সরি 20,000 থাকতে পারে, 60,000 দেখে নেবে তোমাদের কি কোন স্কেলটা রয়েছে লেখা। এখানে অনেক রকমের স্কেল ব্যবহৃত হয়। তাহলে আমি 4টে বললাম পার্থক্য, ঠিক আছে। আচ্ছা, এরপরে একটা আমরা করব, সেটা হচ্ছে ক্লিয়ার হচ্ছে না, এবারে আমরা করবো যে উপগ্রহ চিত্রটা আমরা করছি, বা উপগ্রহ চিত্র নয়, আমি এই যে দূরসংবেদনটা করলাম, এর সুবিধা কি অসুবিধা কি? সুবিধা আছে, দূরসংবেদনটা নিশ্চয়ই আছে। এর সুবিধা অসুবিধা আমি জাস্ট পয়েন্টগুলো বলে যাচ্ছি, বইয়ে প্রচুর পয়েন্ট লেখা থাকবে তোমাদের, ঠিক আছে। 2 নম্বরের মতো 3 নম্বরের মতো গুরুত্বপূর্ণ লং কোশ্চেন এখান থেকে বেশি আসবে না। তো এখান থেকে পার্থক্য খুব ইম্পর্টেন্ট, এবং শর্ট কোশ্চেন প্রচুর আসবে এখান থেকে, খুব ভালো করে পড়তে হবে তোমাদের, স্কিল সম্পর্কিত, এইগুলো সম্পর্কিত, ঠিক আছে। তাহলে আমি এখন আলোচনা করছি এটা, যেটা হচ্ছে কি সুবিধা। সুবিধা আছে দূরসংবেদন থেকে, অবশ্যই আছে। অনেক দূর থেকে এই চিত্রটা পাওয়া যায়, ওই জন্য দূরসংবেদন, ঠিক আছে। অনেক দূর থেকে আমরা খুব ইজিলি এটা পারে। এবং এটা বলবো বেশ দুর্গম স্থান, যেখানে মানুষ হেঁটে পৌঁছাতে পারছে না, কিন্তু ওখানে স্যাটেলাইটের মাধ্যমে চিত্র নিতে পারছি আমরা, ঠিক আছে। এটা একটা হলো, দুটো পয়েন্ট বললাম, একটা হচ্ছে অনেক দূর থেকে যে কোনো জায়গা বা দুর্গম স্থানে আমরা ইজিলি যেতে পারি, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট আমরা বলতে পারি যে এখানে যে চিত্রটা আমরা পাচ্ছি, এই চিত্রটা কিন্তু খুব মানে অ্যাকিউরেট, যেটাকে বলে একদম নিখুঁত পাচ্ছি, ঠিক আছে। এবং 3 নম্বর পয়েন্টে বলবে, এবং এই চিত্রের সাহায্যে আমরা ইজিলি বলতে পারি কোনো এটার পূর্বরূপ, কোনো ছবির পূর্ব আর বর্তমান অবস্থা আমরা খুব ইজিলি বলতে পারবো। ধরো 2010 সালে কোনোটা নিয়েছে, ধরো 2010 সালে নিয়েছে, আর এখন 2024 সালে। এখন দেখা গেল সেখানে হয়তো এখানে জঙ্গল ছিল, পুরো ঘন এই জায়গাগুলোতে জঙ্গল ছিল, এখানে কোনো একটা বসতি ছিল, এখানে একটা বসতি, বাকিগুলো সবগুলো ঘন জঙ্গল, এখানে ধরো একটা নদী আছে এরকম, ঠিক আছে। কিন্তু এখন দেখা গেছে নদী আছে, আর জঙ্গলটা এইটুকুর মধ্যে পরিসীমিত হয়ে গেছে, আর এই চারিপাশে পুরো বসতি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এইটা কি হলো, আমি ইজিলি পরিবর্তন দেখতে পেলাম, সেটা স্যাটেলাইট ইমেজ থেকে খুব ইজিলি ক্লিয়ার বোঝা যায়। ক্লিয়ার হয়েছে? এরপরে আরো বলতে পারি যে যেহেতু ডিজিটাল সংখ্যা আমরা নিচ্ছি, ওই জন্য তথ্য বিশ্লেষণটা খুব সহজ হয়। ডিজিটাল সংখ্যা হলে খুব ভুল হবেই না, এবং খুব ইজি হয়, যারা স্কিলড পিপল, যারা জানে, তাদের পক্ষে খুব ইজিলি এটা নিতে পারে, ঠিক আছে। তাই এগুলো হচ্ছে সুবিধা। এবারে হচ্ছে অসুবিধা কি? অসুবিধা আছে, হ্যাঁ, ব্যয়বহুল। ব্যয়বহুল হচ্ছে প্রথমেই লিখবে, যেগুলো ব্যয়বহুল, সবাই জানবে না, সবাই বুঝবে না, ঠিক আছে। ব্যয়বহুল
সব দেশে যে উন্নত প্রযুক্তি থাকবে, প্রচুর স্যাটেলাইট থাকবে, সেটার কোনো মানে নেই। তাহলে ব্যয়বহুল, সব দেশে নাও থাকতে পারে, এটা একটা বলতে পারি। এবং যে তথ্য বিশ্লেষণ, এটা সবাই বুঝতে নাও পারে, সেটা ইয়েও হতে পারে, ঠিক আছে। আবার ব্যয় সাপেক্ষ হওয়ায় অনেক দেশে ব্যবহার করতে পারে না। আবার ব্যবহারকারীর অভাবে তথ্য সংগ্রহ ও মানচিত্র প্রস্তুত ব্যাহত হয়। যেহেতু ব্যবহার করতে পারছে না, দেখছে মানুষ বুঝতে পারছে না, তখন আস্তে আস্তে সেটা ব্যাহত হচ্ছে। এগুলো 2-3টে অসুবিধা রয়েছে। এরপরে আমরা চলে যাবো যে ভারতে কি কি দূরসংবেদন রয়েছে। আচ্ছা, ভারতের আগে একটা বলি, প্রথম ভারতের আগে আমি বলি ল্যান্ডস্যাট একটা আছে, যেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, যেটাকে বলে ইউএসএ। মোস্টলি নাসা নামটা সবাই শুনেছে। এই নাসা থেকে ল্যান্ডস্যাট সিরিজগুলো, তাই 8টা উপগ্রহ ছাড়া হয়েছিল। ল্যান্ডস্যাট একটা সিরিজ, তাহলে ল্যান্ডস্যাট কোথায়, কোন ল্যান্ডস্যাট উপগ্রহ কোন দেশ থেকে ছাড়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্রের নাসা থেকে, ঠিক আছে। এরকম একটা আছে স্পট, এটা হচ্ছে ফ্রান্স। আচ্ছা, ইনস্যাট আছে, IRS আছে, ইন্ডিয়ান রিমোট সেন্সিং, এই দুটো হচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে। এরকম ইন্ডিয়াগুলো একটু ভালো করে পড়ে রাখবে। যেমন সব থেকে প্রথম যদি উপগ্রহ দেখা যায় যেটা উৎক্ষেপণ করা হয়েছে, সেটা হচ্ছে আর্যভট্ট। সালটা অবশ্যই মনে রাখবে 1975, খুব গুরুত্বপূর্ণ। সরি। এরপরে IA বলে একটা সিরিজ হয়েছিল, যেটা 86 সম্ভবত, হ্যাঁ IA যেটা হয়েছিল 88 ঠিক আছে, 88 এটা সফল হয়েছিল। দুটোর মধ্যে পার্থক্য দেখো, প্রথম যদি জিজ্ঞেস করে কোন উপগ্রহ উৎক্ষেপণ হয়েছে ভারতের মাটি থেকে কত সালে, আর্যভট্ট 1975। আর যদি বলে যে প্রথম সফল উপগ্রহ কোন উৎক্ষেপণ হয়েছিল, সেটা লিখবে IRS, ঠিক আছে, এই দুটো। ওকে, আচ্ছা। এরপরে মনে রাখবে আরো অনেক কিছু আছে, যেমন আমাদের ইসরো খুব বিখ্যাত, বেঙ্গালুরুতে ইসরো যেটা রয়েছে আমাদের ইন্ডিয়ার, এখান থেকে বেশি লঞ্চ, বিভিন্ন ভেহিকেলগুলো লঞ্চ, এখন তো ভেহিকেল হয়ে গেছে না, সো ওগুলো এই ছোটো ছোটো গাড়ি দেখবে, যেমন এই যে চন্দ্রযানে যে উৎক্ষেপণটা সেটা দেখেছো, একদম লাইভ দেখানো হয়েছিল। একটা ছোট্ট মতো ভেহিকেল নিচে নামলো, যন্ত্র থেকে একটা স্যাটেলাইট থেকে একটা ছোট্ট মতো গাড়ির মতো নামলো, চাকা বিশিষ্ট, সেটা নেমে পড়ে ওখানে ইয়ে করলো। সেটা এরকম লঞ্চ ভেহিকেল এখন ব্যবহৃত হয়, ঠিক আছে। মোস্টলি এটা ইসরো থেকেই হয়। ওই যেটাকে বলা হয়, তোমরা দেখতে পাবে PSLV লেখা ছিল, মনে আছে PSLV, ঠিক আছে, লঞ্চ ভেহিকেল এগুলোকে বলে, ঠিক আছে, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। তো এই জাতীয় পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল এখন ব্যবহার হচ্ছে মোস্টলি, এটা IRS, মানে ইন্ডিয়ান যেটা ইয়ে হয় সেখানেই ইউজ হয়, ইসরোতে যেটা আমাদের বিভিন্ন লঞ্চ, ইসরোতে এই জিনিসটা ব্যবহৃত হয় এখন, ঠিক আছে। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। এরপরে আমরা চলে যাবো কৃত্রিম উপগ্রহের মোস্টলি ধরন, যে স্যাটেলাইট ইমেজ রয়েছে তার দুটো ধরন, তার পার্থক্য খুব গুরুত্বপূর্ণ। এরপরে আমরা তাহলে কি করবো, কৃত্রিম উপগ্রহের ধরন কিরকম হবে সেটা আমরা দেখবো। দু রকম কৃত্রিম উপগ্রহ আছে, একটা হচ্ছে যেটাকে বলে ভূ সমলয়, আর একটা হচ্ছে ভূ সমলয় স্যাটেলাইট, আর এটা হচ্ছে সূর্য সমলয়। এটাকে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট, আর এটাকে বলা হয় সান সিনক্রোনাস, আমি অতটা লিখলাম না, স্যাটেলাইট। দুটো রয়েছে, দু ধরনের। এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহর ভাগ, হ্যাঁ।
কৃত্রিম উপগ্রহ দুটো ভাগ আমি দেখালাম, দুটো। এইটার মধ্যে যেটা আসে, এক হতে পারে সংজ্ঞা আসতে পারে, এটার সংজ্ঞা এটাও ভূসমলয় উপগ্রহ কাকে বলে, বা আসতে পারে সূর্য সমলয় কাকে বলে এবং তাদের পার্থক্য। মানে আমি চাইবো তোমরা এই দুটো যেন ভালো করে সংজ্ঞা বললে পার্থক্য করবে, কোনো ব্যাপার না, সংজ্ঞাটা জানলেই তোমরা পার্থক্য করে নিতে পারবে। তাহলে সংজ্ঞার মধ্যে তাহলে দেখে নেবো কি না, আমি দুটোর একটু ছবিটা আঁকবো। আচ্ছা, ভূসমলয় যেটা রয়েছে সেটা হচ্ছে কিছু উপগ্রহ আছে যেগুলো নিরক্ষীয় তল বরাবর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। নিরক্ষীয় তল কোনটাকে বলে? তাহলে সিম্পল যদি বলি, মেরু অক্ষ নিরক্ষীয় তল মানে হচ্ছে এইটা, নিরক্ষ রেখা খুব মাঝখান দিয়ে গেছে, নিরক্ষীয় তল হচ্ছে এইটা, আর মেরু অক্ষ বলা হয় এইটাকে। উত্তর দক্ষিণটাকে বলা হয় মেরু অক্ষ, আর যেটাকে পূর্ব পশ্চিমটাকে বলা হয় নিরক্ষীয় তল। তাহলে নিরক্ষীয় তল বরাবর মানে কোন বরাবর যাচ্ছে? এই বরাবর স্যাটেলাইটগুলো যাচ্ছে, এই বরাবর স্যাটেলাইটগুলো যাচ্ছে, বোঝা গেছে? তাহলে নিরক্ষীয় তল বরাবর, তাহলে ফার্স্ট আমরা যদি লিখি তাহলে এটা হচ্ছে নিরক্ষীয় তল বরাবর এটা যাচ্ছে। কোন দিক থেকে কোন দিক? পশ্চিম থেকে পূর্ব দিকে হচ্ছে, হলো? এবং আরেকটা এর সাথে বলতে হবে, নিরক্ষীয় তল বরাবর পশ্চিম থেকে পূর্ব দিকে যে সমস্ত উপগ্রহগুলো সমুদ্র পৃষ্ঠ থেকে 35,000 বা 36,000 কিলোমিটার উচ্চতায়, কতটা উচ্চতায় থাকবে আমরা সবসময় মনে রাখবে, কোনো জিনিসের উচ্চতা আমরা কিসে দিয়ে মাপি? সমুদ্র পৃষ্ঠ থেকে। সমুদ্র পৃষ্ঠের ওপর থেকে আমরা মাপতে শুরু করি। এই পাহাড়টার উচ্চতা আমি এখান থেকে মাপবো না, আমরা সমুদ্র পৃষ্ঠ মানে কোনটা? ওপর থেকে। এইখান থেকে এটা হচ্ছে মেন উচ্চতা, আমরা ভূগোলে কিন্তু এরকম করে মাপি। তাহলে এটা কি হচ্ছে? কত? 35 to 36, ঠিক আছে? 35 থেকে 36,000 কিলোমিটার উচ্চতায় এই উপগ্রহটা থাকবে, হলো? এইগুলো হচ্ছে মেন এর বৈশিষ্ট্য হিসেবে লিখলাম, সংজ্ঞা হয়ে গেল। এই ধরনের উপগ্রহকে বলছে ভূসমলয় উপগ্রহ চিত্র, বা উপগ্রহ চিত্রটা নয়, উপগ্রহ। এখান থেকে আমরা প্রধানত এই যদি বলি এই যে এগুলো রয়েছে, স্যাটেলাইটগুলো রয়েছে, এখান থেকে আমরা কী ধরনের তথ্য পাচ্ছি? আবহাওয়া সম্পর্কিত তথ্য। যত রকম আবহাওয়া রিলেটেড রয়েছে সেটা কিন্তু আবহাওয়া সম্পর্কিত তথ্য আমরা এখান থেকে পাই, ঠিক আছে? কিছু উদাহরণ তোমরা দিয়ে দেবে যে কোন উদাহরণগুলো হচ্ছে এই স্যাটেলাইটের অন্তর্গত, যে ভূসমলয়। যেমন ভারতের সব থেকে ভালো উদাহরণ দিতে পারবে ইনস্যাট, গোজ আছে মার্কিন যুক্তরাষ্ট্রে, আর গোমসও আছে, গোমস সম্ভবত রাশিয়া। গোমস এতগুলো লিখে নেবে কোনটা কোন দেশে, ঠিক আছে? এটা ইউএসএ, এটা হচ্ছে রাশিয়া, ক্লিয়ার? এইগুলো হচ্ছে উদাহরণ। তাহলে বোঝা গেছে আশা করি যে নিরক্ষীয় তল বরাবর পশ্চিম থেকে পূর্ব দিকে সমুদ্রপৃষ্ঠ থেকে 35,000 থেকে 36,000 কিলোমিটার উচ্চতায় যে উপগ্রহগুলো ক্রমাগত আবর্তন করে চলেছে পৃথিবীর চারিদিকে, সেই সমস্ত উপগ্রহকে বলছে ভূসমলয় উপগ্রহ। প্রত্যেকটা জিনিস আমি কিন্তু বুঝতে বললাম। এখান থেকে আমরা এই দুটো এক্সট্রা করলাম, যেটা হচ্ছে আবহাওয়া সম্পর্কিত তথ্য দিচ্ছে, আর এই কতগুলো উপগ্রহের এক্সাম্পল। নেক্সট আমরা চলে আসবো সূর্য সমলয়। তাহলে আমি এটা কি বললাম? মেরু অক্ষ বরাবর। তাহলে আমরা সিম্পল লিখবো, এটা কোন বরাবর যাচ্ছে? মেরু অক্ষ বরাবর। তার মানে কোন দিক? পশ্চিম থেকে, উত্তর থেকে দক্ষিণে, হলো? আচ্ছা, এইটা হচ্ছে বেশ, এটা খুব কম উচ্চতা হয়, 600-700 মতো উচ্চতায় হয়। 700 থেকে 800 কিলোমিটার লিখবে সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা, ক্লিয়ার? এখানে সম্পদ সম্পর্কিত, কোথায় কি সম্পদ আছে তার তথ্য পাওয়া যায়। সম্পদ সম্পর্কিত তথ্যটা কিন্তু খুব ভালো পয়েন্ট একটা, সমস্ত রকম তথ্য ইয়ে করে। আচ্ছা, এখানে উদাহরণ হচ্ছে ভারতের
আইআরএস আছে একটা উদাহরণ। আচ্ছা, স্পট হচ্ছে এর উদাহরণ। স্পট, ফ্রান্সের স্পট আমি একটু আগে বললাম। এগুলো হচ্ছে উদাহরণ। ঠিক আছে, পার্থক্য আকারে পড়বে, সংজ্ঞা আকারে পড়বে, এখান থেকে যে কোনো দিতে পারে প্রশ্ন। এটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট। ঠিক আছে, এতটাই থাকলো। এগুলো একটু ছোট ভিডিও করার চেষ্টা করবো, কারণ এটা একটু টাফ জিনিস, তোমরা ধীরে সুস্থে বুঝবে। কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করো। পরের ভিডিওতে আমি নিশ্চয়ই এই ডাউটটা তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করবো। থ্যাংক ইউ। আজকের মতো পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ।